আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব উনি পদত্যাগ করার পর শুরুর কয়েকদিন আমরা বেশ শুনেছি, বেশ একটা জল্পনা কল্পনাও ছিল যে কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, মানে বিএনপির রাষ্ট্রপতি কে হবেন। এটা নিয়ে প্রথম 2-3 দিন বেশ জল্পনা কল্পনা হলো। স্থায়ী কমিটির কেউ হবে নাকি বাইরে থেকে কাউকে নিয়ে আসা হবে, অথবা দেশের বাইরে থেকে কাউকে নিয়ে আসা হবে, এমন আলোচনা শুনলাম। এই সব আলোচনায় কিন্তু আছে, মানে কোনো আলোচনায় বাতিল হয়ে যায়নি। কেউ কেউ বলছিল একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে আনা যেতে পারে, কেউ কেউ এটাও বলছিলেন যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে করা যায় কিনা। আবার এমনও শুনলাম, একটা পত্রিকায় দেখলাম বেশ তারা জোর সে বলে যে এমন একটা নাকি খুব জোর গুজব আছে এবং জোর আলোচনা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা যায় কিনা। তো বোঝা গেল সবাই যার যার মতো করে একটা একটা করে ইস্যু পাবলিককে খাওয়াতে চাচ্ছে, গেলাতে চাচ্ছে যে একে বানান, ওকে বানান, তাকে বানান, এরকম আর কি। তো হতে পারে এই সমস্ত প্রবণতা, এই সমস্ত প্রচেষ্টাকে আমি একদম উড়িয়ে দিই না, কিন্তু এক্ষেত্রে একটা মোটামুটি অবশেষে আমরা দেখলাম যে গত রাতে, মানে শনিবার রাতে একটা কনক্রিট ধারণার মতো পাওয়া গেল। সেই ধারণাটা কি, বিএনপির যে স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটি হচ্ছে বিএনপির সর্বোচ্চ যে কমিটি, সেই স্থায়ী কমিটি একটা মিটিং বসেছিল এবং মিটিংয়ে তারা ঠিক করেছেন যে কাকে রাষ্ট্রপতি বানানো যায়। সেই ঠিকঠাক কিভাবে, তারা একটা সিদ্ধান্তে আসছেন আর কি। রাষ্ট্রপতির নাম ঠিক করেন নাই, তারা একটা সিদ্ধান্তে আসছেন যে তারা কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি মনোনয়ন করবেন। কারণ মনোনয়নের প্রথমে ইলেকশনের ব্যাপার আছে, কাজে তবে যেহেতু বিএনপির নিজেরই 2/3 মেজরিটি আছে, কাজে বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই যে তিনি নির্বাচিত হয়ে যাবেন। এটা আমরা আগেও দেখেছি, এটা 91 সাল থেকে আমরা এই প্রক্রিয়া দেখে আসছি। তো বিএনপির স্থায়ী কমিটি কি সিদ্ধান্ত নিল, এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমার বিবেচনায় সবচেয়ে, মানে আমি এটাকে ফানি বলবো নাকি ভয়ঙ্কর বলবো আমি জানি না, আমার জন্য সবচেয়ে আপত্তিকর একটা সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি এবার আপনাদের পড়ে শোনাই। দৈনিক প্রথম আলোর এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক শিরোনামটা এমন ছিল যে রাষ্ট্রপতির প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি, এটা শিরোনাম। আর যদি প্রথম লাইনটা পড়ি, প্রথম বাক্যটা আপনারা শুনুন। দীর্ঘ আলোচনার পর রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করেছে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়। তাহলে দাঁড়ানোটা কি, দাঁড়ানো হলো সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, তারা মিটিং করেছেন এবং সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনা হয়ে তারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, সেই সিদ্ধান্ত হলো যে জনাব তারেক রহমান দলের যিনি চেয়ারম্যান এবং একই সঙ্গে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি ঠিক করবেন যে কাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া যায়। আমি আগে বলেছি বিএনপি যাকেই মনোনয়ন দিবেন তিনি হবেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কে হবেন না হবেন, এই দায়িত্বটা দেওয়া হলো কাকে, একজন ব্যক্তিকে। আমরা এই জিনিস আগেও দেখেছি। এটাও তাও একটু তারা ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছে, যে তারা একটা মিটিং করেছে, মিটিং করে একজনকে দায়িত্ব দিয়েছে। শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি হলেন তখন কিন্তু কেউ জানতো না কি হবে, মানে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী আছেন উনি আমাদের দেশে মিটিং করার কোনো প্রয়োজন মনে করেন নাই। উনি একা নিজের কাছে গোপন রেখেছেন, রেখে উনি শেষ মুহূর্তে ঘোষণা করেছেন অমুক হবে রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতি একটা নির্দলীয় পদ, কিন্তু মাথায় রাখবেন এটা একটা নির্দলীয় পদ, এবং এই নির্দলীয় ব্যক্তিটি কে হবেন সেটা নির্ভর করছে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর। সেই ব্যক্তিটা কে, তারেক রহমান, সেই ব্যক্তিটা কি খালেদা জিয়া, সেই ব্যক্তিটা কি শেখ হাসিনা, সেই ব্যক্তিটা কে, এটা আমার জানার কোনো প্রয়োজন নেই, এর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু বিষয়টা হলো একজন ব্যক্তি, তিনি হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেবেন, কিন্তু একজন ব্যক্তি। এই যে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর কিছু একটা হয়ে যায়, কিছু একটা বাধাগ্রস্ত হয়, অথবা কিছু একটা সিদ্ধান্ত হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, এটাই হলো গণতন্ত্রের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর বিষয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক পুরনো একটা ঘটনা। আমি যখন একটা দৈনিক পত্রিকা চাকরি করতাম, দৈনিক আমার দেশ পত্রিকার সময় চাকরি করতাম, সে সময় আমি জাতীয় পার্টির একজন বড় নেতা মিস্টার জি এম কাদের, যিনি চেয়ারম্যান, আমি জি এম কাদের একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম। তো লোকটাকে আমি পছন্দ করি পার্সোনালি, যে উনি বেশ লজিক্যাল লোক, কথাবার্তা ভালো বলেন। তো ওনাকে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বললাম যে আপনারা তো গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আপনার যিনি চেয়ারম্যান আছেন, তখন এরশাদ ছিলেন চেয়ারম্যান, তো উনি একা সিদ্ধান্ত নেন কে থাকবেন কে থাকবেন না, কে মহাসচিব হবেন কে মহাসচিব হবেন না, কাকে বহিষ্কার করা হবে কাকে বহিষ্কার করা হবে না, উনি একাই সিদ্ধান্ত দেন।
এবং এই জিনিসটা আপনাদের দলের গঠনতন্ত্রের মধ্যেও আছে। তো গঠনতন্ত্র যদি এমন ভাবে হয় যে একজন ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত দিবেন যে কি হবে কি না হবে, কাকে বাদ দেওয়া হবে, কাকে রাখা হবে, কাকে কি পদ দেওয়া হবে, তাহলে এটা কি গণতন্ত্র হলো? ওনার জবাবটা ছিল তখন এরকম, উনি বলেছিলেন আমরা দলের সবাই মিলে ওনাকে যদি দায়িত্বটা দিই তাহলে এটাই তো গণতন্ত্র। তো আমি জীবনে এরকম হাস্যকর যুক্তি আর খুব কম শুনিনি, যে আমরা দলের সবাই মিলে ওনাকে দায়িত্ব দিয়েছি, অতএব উনি একা যেটা করবেন সেটাই গণতন্ত্র। তো আমরা এখন সেরকম গণতন্ত্র দেখছি যে পুরো স্থায়ী কমিটি মিলে তারেক রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছে যে আপনি বলেন কি হবে, যে হবে সেটাই হবে, এটাই গণতন্ত্র। এমনও হতো, এই জিনিসটা বাড়তে বাড়তে কেমন হয় আমি বলি। যেমন আগে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কি হবে, এই দায়িত্বটাও দেওয়া হতো শেখ হাসিনাকে। অথচ ছাত্রলীগ কিন্তু শেখ হাসিনার কেউ না, শেখ হাসিনার পার্টির কোনো অঙ্গ সংগঠন না। শেখ হাসিনা ছিলেন সভানেত্রী, ছিলেন আওয়ামী লীগের। ছাত্রলীগ আলাদা একটা সংগঠন, সেই সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট কি হবে সেটা আওয়ামী লীগের যিনি সভানেত্রী তিনি নির্ধারণ করতেন। যুবলীগের কি হবে এটা উনি নির্ধারণ করতেন। স্বেচ্ছাসেবক লীগের কি হবে প্রেসিডেন্ট সেক্রেটারি এটা উনি নির্ধারণ করতেন। এবং আমার ধারণা আগামীতে বিএনপিতে ওই একই প্র্যাকটিস থাকবে, যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কি হবে এটা তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, যুব দলের সভাপতি সেক্রেটারি কি হবে তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি কি হবে ওটাও তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, এবং দেশের প্রেসিডেন্ট কি হবে না হবে সেটাও তারেক রহমান সাহেবই নির্ধারণ করবেন। আমার প্রশ্ন, তারেক রহমান সাহেব কি বলেছেন যে আমি সব নির্ধারণ করব? উনি বলেছেন? আমার ধারণা বলেননি। বাকি যারা আছে সবাই তার উপরে চাপিয়ে দিয়েছে, এটা এক ধরনের বসাইনি। এই লোকগুলি এত বড় বড় হয়েছেন, এত বড় সিনিয়র লিডার, এত বড় বড় মন্ত্রী, তারা ওনারা একটা দল চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, ওনারা সবাই মিলে, আমি নিশ্চিত ওনারা সবাই মিলে ওনার উপর চাপিয়ে দিয়েছেন। এবং এই চাপিয়ে দেওয়ার মাধ্যমে ওনার কাছে দেখাতে চেয়েছেন যে দেখেন আমরা আপনার কতটা অনুগত, আমরা কিছুই বুঝি না, আমরা নাবালক, আমরা কিছু বুঝি, আপনি যা বলবেন সে এটাই হবে। এই যে এটাকে আমি আনুগত্য বলবো না, কিন্তু এই যে একজন লোককে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া, এর মাধ্যমে ওনারা তারেক রহমান সাহেবকে বিভ্রান্ত করছেন। কেবল তাই নয়, যদি নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয়, মানে এমন একজন লোককে নির্বাচন করা হলো যাকে নিয়ে প্রচুর দেশ জুড়ে বিতর্ক হলো, সেই বিতর্কের দায়ও কিন্তু তারেক রহমান সাহেবকে বহন করতে হবে। কেন উনি এটা করতে যাবেন? কেন ওনার উপর চাপিয়ে দেওয়া হলো? হয়তো ভদ্রলোক কিছু না করতে পারেন নাই, অথবা উনি কেন নিজেকে এনজয় করেছেন আমি জানি না। যদি এনজয় করে থাকেন তাহলে ওনার জন্য আমার দুঃখ হলো। এই জায়গাটাতেই সমস্যা। ধরেন এখন এনজয় করছেন, হয়তো ভালো করছেন, এরকম করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। এক পর্যায়ে নিজেই সব সিদ্ধান্ত নিজের থেকে দিবেন, তখন স্থায়ী কমিটিকে মিটিং করে দীর্ঘ আলোচনা করে ওনাকে দিতে হবে না, উনি নিজেই দায়িত্ব নিয়ে নেবেন। কিন্তু আমি বলবো আপনারা সবাই চুপ করে থাকেন। যখন এইভাবে কি কেউ মাঝখানে এই চিন্তাটা আসবে, তখন উনি হয়তো ভাববেন আর আমি তো পারি, আমি তো আগেও করেছি। এই যে আমি সব পারি, এই যে আমি সব ঠিক করি, আমার করা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না, এই যে চিন্তাটা, এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা হলো একজন মানুষকে স্বৈরাচারী করে তোলে। আমি মনে করি এখনো যেটা তেমন কিছু না, ছোট ঘটনা, কিন্তু আমার বিবেচনায় এই স্থায়ী কমিটি তারেক রহমান সাহেবকে সেদিকেই ঠেলছেন, আমাদের প্রধানমন্ত্রীকে সেদিকেই ঠেলছেন যে আপনি স্বৈরাচারী হন, আপনি সব বুঝেন। ভাই, মানুষ তো আমরা সবাই। এবং এর মাধ্যমে ওনাকে তারা বিপদেও ফেলছেন, এই সমস্ত সমালোচনা আপনি গ্রহণ করেন, আমরা কিছু জানি না। এবং যখন যে লোকটা হবে, এবং এখানে আরেকটা লোভও কাজ করতে পারে বলে আমার ধারণা, লোকটা কি সেটাও বলে রাখি। এই যে স্থায়ী কমিটি, অনেকে বলা বলি করছেন যে স্থায়ী কমিটি থেকে হয়তো কাউকে প্রেসিডেন্ট নমিনেট করা হতে পারে। তো স্থায়ী কমিটিতে যারা আছে আমার ধারণা সবাই নিজের থেকে একটু লোভ অনুভব করছেন, যদি আমার নাম বলে, যদি আমার নাম বলে, তো আমি যদি এখানে কিছুটা বলা বলি করি কাকে দিতে হবে, আমি তো নিজের কথা বলতে পারবো না। কাজে এই দায়িত্বটা আমরা ওনাকে দিয়ে দিই। সমস্যা তো ছিল না, আপনারা গোপন ভোটের মাধ্যমে করতে পারতেন, গোপন ভোট করতেন যে আপনি ভাই কাকে পছন্দ করেন, প্রত্যেকটা স্থায়ী কমিটির সদস্যকে বলতে পারতেন যে ভাই আপনারা এক কাজ করেন, আপনারা 5 জন লোকের একটা নাম দেন। এই 5 জনের কোনো প্রার্থী হয় নাই, কেউ নাম জানেন, আপনার মনের থেকে আপনি যে 5 জনকে আপনার পছন্দ হয়, মনে মনে যার কথা ভাবছেন, হয়তো কথা কেউ ভাবে নাই, হয়তো আপনি আপনার কোথাও ভাবছেন, কোনো সমস্যা নাই, আপনি 5 জন লোকের একটা তালিকা দেন, সিরিয়ালে দেন, যাকে 1 নম্বরে চান, 2 নম্বরে চান, 1 2 3 করে 5 জন দেন। সবার কাছ থেকে নেন না 5 জনকে সিরিয়াল, গোপন ভোটে একটু খুলেন, ওখানে তো আমরা বুঝতে পারবেন সবাই মিলে কি চায়। কিন্তু সেই রিস্কেও কেউ যায় নাই। এখানে একসঙ্গে অনেকগুলি বিষয় কাজ করেছে। প্রথমত লোভ, দ্বিতীয়ত মোসাহিবি, এবং তৃতীয়ত দায়টা একজন লোকের উপর চাপানোর মানসিকতা। প্রিয় দর্শক,
হয়তো অনেকে বলবেন নাকি ছোট বিষয় নিয়ে আলোচনা কি দরকার, বিষয়টা ছোট কিন্তু আফটার ইফেক্ট অনেক বড়। সবাই ভালো থাকবেন, এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।